কেউ একজন বলে দিল যে বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই, তার জন্য আন্দোলন হচ্ছে, কিংবা পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্ন রাজ্যে গিয়ে হেনস্থা হতে হচ্ছে, তার জন্য আন্দোলন হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের বিপদে ফেলবে, পশ্চিমবঙ্গের ভাগ্যকে চিরতরে নিয়ন্ত্রণ করবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু মানুষ আলোচনা করছে না। এবং সেটা হচ্ছে 2026-এ সারা ভারতে তথা পশ্চিমবঙ্গেও জনসংখ্যার উপর বেস করে লোকসভা সিটের রিডিস্ট্রিবিউশন, যেটাকে সংবিধানের ভাষায় বলা হচ্ছে ডিলিমিটেশন। এই 2026-এর ডিলিমিটেশন ভারতকে বহু দেশে বিভক্ত করে দেওয়ার সম্ভাবনা রাখে। আপাতত পশ্চিমবঙ্গের লোকসভা সিট হচ্ছে 42টা, সেটা 2026-এ কত কম হয়ে যেতে পারে বা কিভাবে ওটা রিডিস্ট্রিবিউট হবে সেটা একটু চলুন দেখি। ভারতের টোটাল লোকসভার সিট ছিল হচ্ছে 545টা, যার মধ্যে দুটো ছিল নমিনেটেড সিট, যেটা অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য ছিল, যেটা 2020 সালে ক্যান্সেল করা হয়েছে সঙ্গতভাবেই। তো এখন হচ্ছে 543টা টোটাল সিট। আর 2001 সালের জনগণনা অনুযায়ী ভারতের টোটাল লোক সংখ্যা হচ্ছে 102 কোটি। এবার তাহলে পার সিটে কতজন লোক যদি দেখতে হয়, তাহলে এখানে যদি আমরা 102 কোটিকে 543 দিয়ে ভাগ করি, তাহলে প্রায় আসছে 18 লাখ মতো মানুষ। অতএব 18 লাখ মানুষের জন্য একটা করে লোকসভা সিট। এবার 2025-এ মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে ভারতের টোটাল পপুলেশন প্রায় ধরুন 140 থেকে 145 কোটি হবে। তো সেখানে 143 কোটি যদি ধরা হয়, তাহলে প্রায় 18 লাখ করে যদি একটা সিটের জন্য হয়, তাহলে 143 কোটি লোকের জন্য আপনার সিট আসবে প্রায় 764টা। এবার এখন নতুন যে পার্লামেন্ট ভবন হয়েছে, সেখানে সিট সংখ্যা হচ্ছে 800টা, অতএব ম্যাক্সিমাম 800 জন বসতে পারবে। এবার আমরা এই 765টা সিট যদি সারা ভারতে ডিস্ট্রিবিউট করি, সেটা কেমন হবে দেখতে। আপাতত এখন উত্তরপ্রদেশে আছে 543-এর মধ্যে 80টা সিট, বিহারে 40টা, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 42টা, কর্ণাটকে 28, কেরালায় 20। কিছু নর্থ ইন্ডিয়ান স্টেট আছে, সাউথ ইন্ডিয়ান স্টেটস আছে, আর মাঝখানে ওয়েস্ট বেঙ্গল। এবার সেটা দেখা যাচ্ছে যদি পার্সেন্টেজ হিসেবে করা হয়, যে 543-এর মধ্যে 80টা মানে কত পার্সেন্ট, এটা দেখা যাচ্ছে যে এই যে 80/543 মোটামুটি আসে 14%, 14-15%। সেখানে বিহার হচ্ছে 7.3%, 7.43%, এরকম পার্সেন্টেজ হিসাবে কেরালা একেবারে কম। তাহলে দেখা যাচ্ছে বিহারের থেকে ওয়েস্ট বেঙ্গলের গুরুত্ব বেশি। আবার কেরালা এবং কর্ণাটকের থেকে, কম্বাইন্ড দুটো স্টেটের থেকে উত্তরপ্রদেশের গুরুত্ব অনেক বেশি, প্রায় এখানে প্রায় 8.8 আর সেখানে 14, অনেক বেশি। এই যে সিট বেশি আছে, তার জন্য স্টেটের কোনো অ্যাডিশনাল অ্যাডভান্টেজ কিছু থাকে? এখন আপনি একটা স্ট্যাটিস্টিক্স দেখতে পারেন, কর্ণাটক থেকে যত টাকা ইনকাম করে কেন্দ্র, তার 50%ও কর্ণাটক পায় না। তার মানে যদি 100 টাকা ইনকাম করে কেন্দ্র কর্ণাটক থেকে, সেখানে তারা রিটার্ন কত পায়? প্রায় 47-48 টাকা, ধরে নিলাম 50 টাকা, তার মানে হাফ পাচ্ছে। আর ইউপি বিহার থেকে যদি 100 টাকা ইনকাম হয়, সেখানে তারা রিটার্ন কত পায়? প্রায় 170 টাকার মতো। এটাই হচ্ছে পার্থক্য। একটা রাজ্যের যখন ওয়েটেজ বেশি থাকে, সিট সংখ্যা বেশি থাকে, তার অটোমেটিক্যালি পলিটিক্যাল গুরুত্ব প্রচণ্ড বেশি। এখন সেই জন্যেই উত্তরপ্রদেশের যে ভাষা, উত্তরপ্রদেশের যে কালচার, সেই জিনিসটা সারা ভারতে প্রচার হবে, প্রসার হবে। তার কারণ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এই রাজ্যের বেশি। এবার আমরা দেখি, এখন যদি ডিলিমিটেশন ইমপ্লিমেন্ট হয় 2026-এ, সিট ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। এখন এখানে দেখুন 2001-এর জনসংখ্যার অ্যাপ্রক্স ভ্যালু, যেমন ধরুন এখানে 16 কোটি ইউপিতে, ওই বিহারে 8.3 কোটি, ওয়েস্ট বেঙ্গলে প্রায় 8 কোটি, এখানে কেরালায় 3 কোটি। আর প্রজেক্টেড 2025-এ কেমন হতে পারে পপুলেশন, একটা আন্দাজ করা যাচ্ছে, সেটা হচ্ছে 24 কোটি, প্রায় 25 কোটির মতো। এখানে বিহারে 13 কোটি,
সেখানে বাংলায় কিন্তু 10 কোটি। এখানে দেখুন বিহার আর বাংলা 2001-এ একই পপুলেশন ছিল, বিহারে হচ্ছে 13 কোটি আর সেখানে বাংলায় 10 কোটি। বাংলার পপুলেশন গ্রোথ অনেক কম, সেই হিসাবে সাউথার্ন স্টেটে পপুলেশন গ্রোথ আরও কম। এবার এই যে 2025-এর যে পপুলেশন, তাকে যদি আমরা 18 লাখ দিয়ে ভাগ করি, তার মানে পার সিটের জন্য 18 লাখ মানুষ, 18.7 আমরা দেখেছি এখানে। তাহলে সেই হিসাবে করে এই 764টা সিট যদি আমরা সারা ভারতে ডিস্ট্রিবিউট করি, আমাদের এখানে আসছে যে 24.8 বাই 0.187, মানে 24 কোটিকে আমরা যদি এই 18 লাখ দিয়ে ভাগ করা, তাহলে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ পাচ্ছে 132.73। এটা তো সিট সংখ্যা তো আর ফ্র্যাকশনে হবে না, সেটার জন্য আমরা একটা রাউন্ড ধরে নিতে পারি যে প্রায় 133টা সিট পাবে। বিহার সেই একইভাবে পাবে 72টা, ওয়েস্ট বেঙ্গল পাবে 57টা, কর্ণাটক পাবে 39 যেটা ছিল আগে 28, আর কেরালায় আগে ছিল 20, এখন হবে 19। অতএব কেরালার যে সিট সংখ্যা 20 থেকে নেমে 19 হয়ে যাবে। কর্ণাটকের একেবারে কম বাড়বে, পশ্চিমবঙ্গের বাড়বে কিন্তু কম, তার থেকে বেশি বাড়বে হচ্ছে বিহারের, এবং উত্তরপ্রদেশের অনেক বেড়ে যাবে। এবার এই 80 থেকে 133 বা 40 থেকে 72, সেখানে 42 থেকে 57, এইটার জন্য কতটা আসলে ডিফারেন্স হচ্ছে এই দুটো স্টেটের মধ্যে, সেই জিনিসটা আমরা পার্সেন্টেজ করলে দেখতে পারবো। এই 133 টোটাল সিটের কত পার্সেন্ট, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে 133/764, এটাকে দিলে মোটামুটি আসছে 17%। আগে ছিল 14% ইউপির, এখন বেড়ে সেটা 17% সিট হয়ে গেল। বিহারের ছিল আগে 7.37, সেটা বেড়ে 9.42% সিট হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গলের ছিল 7.73, বিহার থেকে একটু বেশি, কিন্তু এখন হয়ে গেল বিহার থেকে অনেক কম, 7.46। আগের যা ওয়েট ছিল আমাদের 2001-এ, তার থেকে এখন আমাদের কমে গেল, 7.73 থেকে 7.46% সিট আমরা পাচ্ছি সারা ভারতের মধ্যে। কেরালা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড, 3.68% থেকে 2.49%। এখানে যদি 20ও করে দেয় তবুও খুব একটা পার্থক্য হবে না, কারণ সিট সংখ্যা যদি একই থাকে তবুও পার্সেন্টেজ কমে যাবে, কারণ টোটাল সিট বেড়ে গেছে। তার মানে এখানে যদি আমরা 20 করে দিই তবুও দেখুন বাড়ছে না খুব একটা। অতএব স্বাভাবিকভাবেই এই তিনটে রাজ্যের বা সাউথের যে রাজ্যগুলো, তাদের গুরুত্ব কমে যাবে। এর সঙ্গে আর একটা বিষয় সেটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ, এখন যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করার পরিকল্পনা হচ্ছে, বলা হচ্ছে যে অনেকে বলছে যে প্রায় 1.5 কোটি মানুষ বাদ যাওয়ার সম্ভাবনা আছে। এখন 1.5 কোটি মানুষ বাদ যাওয়া মানে আপনি চিন্তা করুন, যদি 18 লাখ করে একটা সিট হয়, একটা সিটের জন্য 18 লাখ মানুষ যদি হয়, সেখানে 1.5 কোটি মানুষ বাদ যাওয়া মানে আপনার প্রায় 7-8টা সিট চলে যাবে। পশ্চিমবঙ্গের সিট এমনি কম, 57, 42 থেকে বেড়ে হয়েছে 57 ঠিকই, কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় সেখানে অনেক কমেছে। গুরুত্ব দেখুন 7.73% থেকে 7.46 হয়ে গেছে। এবার আরো যদি কমে, তার মানে যদি 7টা সিট এখান থেকে কমে যায়, তার মানে যদি 50টা সিট হয়, আপনার 1.5 কোটি মানুষকে যদি কোনোভাবে প্রমাণ করে দেওয়া যায় যে তারা বাংলাদেশি, তাদের ডকুমেন্টস নেই, এইভাবে যা তা বুঝিয়ে একটা নির্দিষ্ট যে কোনো একটা রুল বানিয়ে যদি কিছু মানুষকে বাদ দিয়ে দেওয়া যায়, তবে কি হবে যে আপনার দেখুন আগে ছিল 7.46% ইম্পর্টেন্স, এখন হচ্ছে সেটা হয়ে যাচ্ছে 6.54, মানে একেবারেই গুরুত্বহীন হয়ে যাবে। 2/3 মেজরিটি নিয়ে আসতে শুধুমাত্র নর্দার্ন স্টেটগুলোই প্রচার করবে, তারপর গুরুত্ব দেবে, যত রিসোর্স আছে তাদেরকে দেওয়া হবে, এবং সেক্ষেত্রে 2/3 মেজরিটি পাওয়া খুব একটা অসুবিধা হবে না। অন্যান্য সাউথার্ন স্টেট বা ওয়েস্ট বেঙ্গল বা নর্থ ইস্টার্ন যেসব স্টেট আছে তাদের প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। সেক্ষেত্রে আপনার যে কিছু কনস্টিটিউশনে যা কিছু চেঞ্জ করার দরকার করে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে চিরতরে
সিল করে দিতে পারে। আর একবার যদি এই ডিস্ট্রিবিউশন হয়ে যায়, আগামী 50-60 বছর মনে করুন আর কোনো চেঞ্জ হবে না। তারপরে ধরুন এই যে 1.5 কোটি মানুষকে বাদ দেয়া হলো, তার পরের বছরই আবার ইলেকশনের সময় বা কোনো বিধানসভা ভোটের সময় তাদেরকে আবার ঢুকিয়ে নেওয়া হলো, বলা হলো যে না এদের ভুল হয়েছে, অন্য একটা রুল করে মনে করুন তাদেরকে আবার ভোটার করে দেওয়া হলো। কিন্তু তবুও কিন্তু তখন আর এই সিট সংখ্যা বাড়বে না, কারণ এই সিট সংখ্যা কিন্তু রোজ রোজ পাল্টায় না। যেখানে 71 সালের জনগণনা অনুযায়ী এই সিট বহু বছর পাল্টায়নি, আপনার মনে করুন 2050, 60, 70-এর মধ্যে আর কিছুই পাল্টাবে না। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ একেবারে অন্ধকারের মধ্যে চলে যাবে যদি এই ডিস্ট্রিবিউশন হয়। একটা জিনিস বুঝতে হবে যে যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের কিন্তু এইসব ডকুমেন্টস থাকে না, পেনশনের কাগজ, বা অনেকে আছে স্কুলে যায়নি কোনোদিন, তাদের ডকুমেন্টস নেই, স্কুলের ডকুমেন্টস। অনেকের তো আধার কার্ডও নেই, শুধুমাত্র রেশন কার্ড আছে আর ভোটার আইডি কার্ড আছে। কারণ রেশন কার্ডে খাবার পাওয়া যায়, চাল পাওয়া যায়, আর ভোটার আইডি কার্ড থাকলে ভোট দেওয়া যায়, কিছু গুরুত্ব পাওয়া যায় এবং অনেক সময় পয়সাও পাওয়া যায়। তো সেই জন্যে মানুষের ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ডটা আছে, গরিব মানুষের অন্যান্য ডকুমেন্টস কিন্তু নেই। এবার এই জিনিসটা আগে হয়নি কেন? এই যে সিট ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু হচ্ছে 71 সালের সেন্সাস অনুযায়ী সিট ডিস্ট্রিবিউশন। তারপরে ইন্দিরা গান্ধী ছিল, বাজপেয়ী ছিল, তারা কিন্তু এই ডিলিমিটেশনটা অ্যাপ্লাই করেনি, তারা এটাকে 25 বছর করে এক্সটেন্ড করে দিয়েছে, 25 বা 30 বছর করে এক্সটেন্ড করে দিয়েছে যাতে ভবিষ্যতে হয়। কেন করেছে? কারণ কি, গভর্নমেন্টের একটা প্রোগ্রাম ছিল যে জনসংখ্যা আমাদের কন্ট্রোল করতে হবে। তো এবার দেখা যাচ্ছে যে সেই জনসংখ্যা কন্ট্রোল নর্থার্ন স্টেট একেবারেই করতে পারেনি, সাউদার্ন স্টেট খুব ভালোভাবে করেছে, পশ্চিমবঙ্গের মাঝামাঝি। এবার যারা যারা ভালো পারফর্ম করলো, গভর্নমেন্টের যেসব স্কিম তারা ভালোভাবে অ্যাপ্লাই করলো, তার জন্যে তাদেরকে যদি সিট কমিয়ে দেওয়া হয়, তার মানে ভালো পারফরমেন্সের জন্যে তাদের পানিশমেন্ট দেওয়া হচ্ছে। সেই জন্য দূরদর্শিতার পরিচয় দিয়েছে ইন্দিরা গান্ধী এবং বাজপেয়ী। এখন মোদি গভর্নমেন্ট এসে বলছে যে না, আমরা এবার 2026-এ ডিলিমিটেশন লাগু করব, অ্যাপ্লাই করব, এবং সেই জন্য পার্লামেন্ট ভবনও বাড়ানো হয়েছে। এবার দেখুন সাউথের যে স্টেটগুলো, তাদের কেন্দ্রে অর্থনৈতিক কন্ট্রিবিউশন অনেক বেশি নর্থের তুলনায়। যেটা আপনাকে বললাম যে কর্ণাটক 100 টাকা যদি কেন্দ্রকে দেয়, পায় মাত্র হাফ। সেখানে ইউপি, বিহার যতটা কন্ট্রিবিউট করছে তার 1.5 গুণের বেশিও পাচ্ছে। অতএব এই জিনিসটা বেশি দিন তো চললে সাউথের লোক মেনে নেবে না। অলরেডি একটা নর্থ সাউথের একটা ডিভিশন ছিল আগে, তার জন্য বিভিন্ন আন্দোলন হয়েছে। যেমন একটা দ্রাবিড় নাড়ু বলে একটা মুভমেন্ট আগে হতো, যেখানে যেমন তামিলনাড়ু তামিলদের জায়গা, সেরকম দ্রাবিড়দের জন্য একটা জায়গা দ্রাবিড় নাড়ু বলে আলাদা একটা কান্ট্রি করার দাবি ছিল আগে, এবং সেই দাবিটা 26-এ কিন্তু আরো ব্যাপকভাবে আমার মনে হয় যে মানুষের সামনে আসবে, যে 2026-এর পর দ্রাবিড় নাড়ু তৈরির একটা নতুন আন্দোলন শুরু হওয়ার সম্ভাবনা আছে। অতএব আপনি যে রাজনৈতিক দলেরই হন না কেন, আপনি যাকেই সাপোর্ট করুন না কেন, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে অবশ্যই এর বিরোধিতা করুন, নাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে আপনি অবশ্যই কমেন্টসে লিখবেন। নমস্কার, ভালো থাকবেন।